ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম। রক্তাক্ত অবস্থায় একটা লোক শুয়ে আছে মেঝের উপর। সাব্বির ধীর পায়ে এগিয়ে গিয়ে লোকটার সামনে বসে মুচকি হাসে। নির্জন ঘরে হাসির শব্দ শুনিয়ে মুখ তুলে তাকায় সাকিবটারে, ওরফে সাকি। সেদিন সাব্বির সাকিকে গুলি করেনি, লক্ষ্য করলে গুলি করলেও গুলিগুলো সব ওর কানের লতে ছুঁয়ে চলে গিয়েছিল। সাব্বির এগিয়ে গিয়ে সাকির চুলের মুঠি ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। সাকি, তুই যে জীবিত আছিস সেটা এই দুনিয়ার আর কেউ জানে না রে। আমি জীবিত থেকেও মৃত। আমার শরীরে এমন কোনো অঙ্গ বাকি রেখেছো যেখানে তুমি আমাকে আঘাত করোনি? এটাই যে তোর শাস্তি। তোকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম, তুই বলিসনি। বল, তোকে আমি ছাড়ি কিভাবে? তোকে আমি টুকরো টুকরো করেও ফেলতে পারি, তবে করছি না। কারণ কি জানিস? আপনাকে আমার কিছু বলার নেই, দয়া করে আমায় ছেড়ে দিন। আলজেরিয়ার কুখ্যাত ডন সাকিবটারের মুখে এমন নরকথা মানায়? বল, তোকে ছাড়লে আলজেরিয়ান গোয়েন্দা তোকে হুরিয়ে দেবে। আমাকে একটু পানি খেতে দিন, আমার গলা শুকিয়ে গিয়েছে। আজ 10 দিন হলো আমি আমার প্রস্রাব খেয়ে বেঁচে আছি। আমাকে একটু পানি দিন। দেব। তার আগে বল, স্টিফেনকে কোথায় পাবো আমি? তাকে পেতে চাই আমি, যে কোনো মূল্যতে। আমি জানি না সে কে, আমি কখনো তাকে দেখিনি। সাব্বির মুহূর্তেই গর্জে উঠে হাত তুলে নেয়। লবণ মরিচের গুঁড়ো মেশানো চাবুক শক্ত হাতে চেপে ধরে সাকির গলায়। লাস্ট বার বলছি সাকি, বলে ফেল, স্টিফেনকে কোথায় পাবো? আমি ওকে চাই, যে কোনো মূল্যতে আমি ওকে চাই। সাকির গলা এতটাই জোরে চেপে ধরেছিল সাব্বির, সাকি সেকেন্ডের মধ্যে সেন্সলেস হয়ে যায়। সাকিকে সেন্সলেস হতে দেখে পেছন থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে লুইস। সাব্বিরের পাশে এসে পড়ে। বস, সাকির গলা এবার ছাড়ুন। দুর্বল শরীরের কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছে। না লুইস, বহুদিন হলো সাকির মুখ থেকে কিচ্ছু বের করতে পারিনি। আমি এভাবে হাল ছাড়বো না। আমি জানি এই সাকি সব জানে। কিন্তু এত অত্যাচার করার পরও কিছু বলবে না, এটা কিভাবে সম্ভব? সাব্বির মুচকি এসে লুইসের দিকে তাকায়। সাব্বিরের চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গে লুইস চোখটা নামিয়ে নেয়। ইদানিং সে সাব্বিরকে ভয় পায়, পাবেই বা না কেন? আগে সেই কোমলমতি সাব্বিরের আজ যে পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। নিজের পিতা মাতাকে যারা হত্যা করতে চেয়েছিল তাদের ধ্বংস করে দিতে। ভূগর্তের ঘর থেকে উপরে উঠে আসে সাব্বির, পেছন পেছন লুইস নিজে উঠে আসে। লুইস, তোমার কি মনে হয় সাকি কিচ্ছু জানে না? কি বলবো বস, আমার মনে তো হচ্ছে ও তেমন কিছু জানে না। তবে ঝেড়ে কেশো লুইস, গলার মাঝে কাশ রাখা ভালো নয়। বস, মনে হচ্ছে ও সবটা না জানলে অন্তত স্টিফেনকে ও চেনে। কেননা মনে করে দেখুন, সেদিন স্টিফেন হঠাৎ কোথা থেকে উদয় হয়েছিল সেখানে। কিছুটা সঠিক বলেছ, ভাবার বিষয় এখন। যাই হোক, চলো বের হই। এভাবে এখানে থাকলে কেন যেন দম বন্ধ হয়ে আসে আমার। রক্তের গন্ধ ইদানিং সহ্য করতে পারছি না। চলুন বস, গাড়ি রেডি আছে। সাব্বিরের জন্য লুইস গাড়ির দরজা খুলে দেয়। কোনো রকম রিমোট ব্যবহার না করেই অবাক হয় সাব্বির। তবে গাড়িতে বসে লুইসও এসে গাড়ির ড্রাইভিং সিটে বসে। স্টার্ট দিতে নিবে অমনি সাব্বির লুইসের হাত চেপে ধরে শান্ত কণ্ঠে বলে, গাড়ির দরজা খুলে রেখে গিয়েছিলে লুইস? লুইস অবাক হয়ে বলে। না তো বস। সাব্বিরের কপাল কুঁকড়ে যায়, হেয়ালির সাথে জিজ্ঞেস করে, তবে তুমি গাড়ি আনলক না করেই দরজা খুললে কি করে? লুইস কি বলবে ভেবে পায় না, শান্ত হয়। সাব্বির চোখ দুটো বন্ধ করে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগায়। খানিকক্ষণ পরেই চোখ খুলে মুচকি এসে লুইসকে বলে, টিক টিক টিক, শুনতে পাচ্ছ লুইস? একটু একটু। গাড়ি আর স্টার্ট দিও না লুইস, ধীরে ধীরে গাড়ির দরজা খুলে নেমে পড়ো। কিন্তু কেন বস?
সাব্বির খানিকটা ধমক দিয়ে বলে। কেন কেন না করে যা বলেছি তাই করো, আর পিস্তলটা লোড করে রাখো, এই মুহূর্তে কাজে লাগবে। ওকে বস। লুইস নেমে যায় গাড়ি থেকে। সাব্বিরও দেরি না করে বুলেটের গতিতে গাড়ির দরজা খুলেই হামাগুড়ি দিয়ে একটা গাছের আড়ালে চলে যায়। মিনিট খানেক নীরবতা। ঠিক 2 মিনিটের মাথাতেই বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায় সাব্বিরের গাড়ি। লুইস বিস্ময়কর চাউনিতে তাকিয়ে থাকে ব্লাস্টে উড়ে যাওয়ার গাড়ির দিকে। সে ভাবতেই পারেনি এমন কিছু হবে। এদিকে সাব্বির এগিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এগিয়ে আসে লুইসের দিকে আর বলতে থাকে। লুইস, তুমি এখন শিশুর ন্যায় হয়ে গিয়েছ। তোমার মেধা শূন্যর কোঠায় পৌঁছে গেছে। লজ্জায় নুয়ে পড়ে লুইস, লজ্জিত কণ্ঠে বলে। আমি অত্যন্ত দুঃখিত বস, আমি ভাবিনি এমন কিছু হবে। তোমার দুঃখিত তোমার কাছে রাখো লুইস। আর একটু হলেই দুইজনের কি হতো ভেবে দেখো। তোমার কি একটুও সন্দেহ হয়নি যখন দেখলে গাড়ির দরজা এমনিতেই খুলে গেল, অথচ তুমি নাকি গাড়ির দরজা লক করে গিয়েছিলে? সরি বস। গাড়িতে যে টিক 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 শব্দ হচ্ছিল তা কি শুনেছিলে? না। সাব্বির এবার বেশ রাগান্বিত হয়, থুক্ক কণ্ঠে বলে। তোমার সব কিছুতেই না। টাইম বম ছিল গরু। যাই হোক, ফার্স্ট সাকিকে নিয়ে আমাদের গোপন ঘাঁটিতে চলে যাও। একটু পর সাদে হেলিকপ্টার ল্যান্ড করবে। সেখান থেকে সোজা আমরা চলে যাব সেন্ট মার্টিন। ঠিক আছে বস। লুইস দ্রুত গতিতে চলে যায় ভূগর্তের কক্ষে। এদিকে সাব্বিরও আশেপাশে চোখ বুলিয়ে নিতে নিতে হঠাৎ তার চোখে যায় একটি বিল্ডিংয়ের কোণায় বেশ কয়েকটি গান নিয়ে এগিয়ে আসছে তারই দিকে। সাব্বির মুচকি এসে মনে মনে বলে। এসো এসো জনাব, তোমাদেরই অপেক্ষায় ছিলাম। একে একে 10টা স্টেশন গান উঁচিয়ে আসে সাব্বিরের দিকে। ওদের মধ্যে একজন চিৎকার করে বলে। ব্রাভো ব্রাভো, তুমি তো অসাধারণ একটা ছেলে হে। আমরা ভাবতেই পারছি না তুমি আমাদের বোমার ফাঁদ থেকে বেঁচে গিয়েছো। সাব্বির মুচকি আসে আর খানিকটা তীক্ষ্ণ সুরে ওদের দিকে প্রশ্ন ছুড়ে মারে। কে তোমরা? নাম কি তোমাদের? আর ব্রাভো ব্রাভো অর্থ কি? একটু পরেই তো আমাদের স্টেন গানের গুড়িতে মারা পড়বে। ওপর থেকে হুকুম, তোকে যেখানেই পাবো ফিনিশ করে দিতে হবে। ও আচ্ছা, তা তোদের ওপর কে আছে? আর তুই বা কে? সাব্বিরের এত প্রশ্নে নেতা লোকটা খানিকটা ক্ষুদ্র হয়, রাগান্বিত সুরে বলে। তোর দেখি খুব দেমাগ, তুই আমাকে প্রশ্ন করে যাচ্ছিস? তুই জানিস আমি কে? সাব্বির স্বাভাবিক ভঙ্গিতে বলে। আরে জানি না দেখেই তো জিজ্ঞাসা করেছি তুই কে, কি তোর পরিচয়? আর এদেশে তুই স্টেট গান পেলি কোথায়, তাও আবার এতগুলো? ব্রাভো, তোর এত জানার কি আছে বলতো? তোকে মেরে দিব এখন। পেছন দিকে ঘুরে দাঁড়া, তোর পিঠে ঝাঁঝরা করে দিব। অনেক হয়েছে তোর সাথে বকবক, সময় খুব কম। হেডকোয়ার্টারে যেতে হবে তোর মৃত্যু সংবাদ দিতে। আগে মারতে পারলে তো। তাছাড়া আমি যদি না চাই তবে তোদের মধ্যে একটা লোক জীবিত এখান থেকে এক পা নড়তে পারবে না। ব্রাভো ইয়াংম্যান, তোমার সাহস আছে। এতগুলো স্টেন গানের সামনেও তুমি বুক চিতিয়ে কথা বলছো। এই প্রথম দেখলাম কেউ নিজের মৃত্যুর সামনে দেখেও নির্বিকার ভঙ্গিতে কথা বলতে পারে। সত্যি তুমি। ব্রাভো ম্যান, তুমি চিনতে পেরেছো দেখছি। হে, ভোরের আলো ফুটেছে, বলো তোদের কি করব? আমার হাতে সময় বড্ড কম। তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরাই করছি। কথাটা বলে লিডি ওর দলকে স্টোন গান এর ট্রিগারে হাত দিয়ে রাখতে বলে। নিজের স্টোন গানের কাঁধে ঝুলিয়ে গিয়ে আসতে থাকে আর বলে। ব্রাভো, তোমাকে একটু স্পর্শ করে দেখতে মন চাচ্ছে, সাথে তোমার কলিজাটাও একটু দেখব। এই ছোট্ট বয়সে তুমি ডার্কদের সাথে লাগতে এসেছো। রুজ কুচকে যায় সাব্বিরের, তারপর হো হো করে হাসতে হাসতে বলে। তোমার পরিচয় আমি পেয়ে গেছি, তুমি সেই লিডি সাকির বন্ধু। চমকে যায় লিডি। বিস্ময়কর চাউনিতে সাব্বিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ তার চোখ মুখে বিষাদের ছায়া পড়ে যায়। তবে খানিকক্ষণ বাদেই লিডির চোখ মুখ রক্তবর্ণ হয়ে যায়। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে চিৎকার করে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিডি, তবে সাথে আমার বন্ধু নয়, আমার মায়ের পেটের ভাই। তুমি তাকে খুন করেছ। হে ব্রাভো, এখন তোমাকেও আমি খুন করে ফেলব।
সাব্বির স্বাভাবিকভাবে বলে। তোমাকে কে বলল লিডি সাকিকে আমি মেরে ফেলেছি? ডার্কদের জেনারেল স্টিফেন বলেছে আমায় শুধু তোমার মতো ব্রাভোকে স্বচোখে দেখতে আর নিজ হাতে খুন করে নিজ ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে এসেছি আমি। ভুল শুনেছ লিডি, তুমি ভুল শুনেছ। সাকি তোমার ভাই, এখনও জীবিত। সাব্বিরের কথা শুনে লিডি ভাবনায় পড়ে যায়। আবেগে তার গলা ধরে আসে। স্টোনগান থেকে নিজের হাতটা সরিয়ে নিজের চোখগুলো মুছতেও নেয়। আর সেই মুহূর্তে সাব্বির ঝাঁপিয়ে পড়ে লিডির উপর। মুহূর্তের মধ্যেই লিডির হাত থেকে গান ছিনিয়ে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লিডির লোকগুলোকে লক্ষ্য করে স্টোনগান ঘুরিয়ে নেয়। মুহূর্তের মধ্যে সব 9টা লাশ পড়ে যায় রাস্তায়। সাব্বির সেই দিক থেকে চোখটা সরিয়ে লিডির দিকে তাকায়। মাটিতে দুহাত ভেঙে উপর হয়ে পড়ে আছে লিডি। সাব্বির মুচকি এসে লিডির সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে বলে, আরে লিডি, তুমি এখনও বাচ্চা। সামান্য একটা মোচড় দিয়েছি, অমনি তোমার দুটো হাত ভেঙে গেল। এই হাত নিয়ে তুমি স্টেট গান চালাবে? ব্রাভো ম্যান, ব্রাভো। লিডি সাব্বিরের দিকে মুখ তুলে তাকায়। তার মুখে বেদনা ছাপ। কেনই বা হবে না? সাব্বির স্টোনগান কেড়ে নেওয়ার সাথে সাথে লিডির হাত দুটোকেও যে মুচড়িয়ে ভেঙে দিয়েছিল। সাব্বির পায়ের জুতোর তল থেকে ছুরি বের করে নিয়ে আসে। তারপর লিডির দিকে তাকিয়ে বলে, সরি লিডি, তোমার হাতের একটা আঙ্গুল বিসর্জন দিতে হবে। কথাটা বলে সাব্বির লিডির বাম হাতের অনামিকা আঙ্গুলটা গাড়ির নাটের মতো মোটা রিং সহ কেটে ফেলে। সাথে সাথে বিকট চিৎকার করে ওঠে লিডি, জ্ঞান হারিয়ে ফেলে। লিডিকে জ্ঞান হারিয়ে ফেলতে দেখে মুচকি এসে নিজের হাতে থাকা লিডির কেটে ফেলা আঙ্গুলের দিকে তাকিয়ে বলে, সরি লিডি, এটা না করলে তুমি তো স্বেচ্ছায় আত্মহত্যা করে ফেলেছ। এখন চলো, তোমার অবস্থা তোমার প্রিয় সাকি ভাইয়ের মতোই করে ফেলবো। সাব্বিরের কথা বলার মাঝেই লুইস এসে দাঁড়ায় সামনে। তারপর বিজয়ের হাসি দিয়ে বলে, বস, সবগুলো তো খতম। এবার তবে চলুন নতুন শিকার কেউ নিয়ে যাই। শিকার নয় লুইস, এদের কিচ্ছু বলবো না যদি এরা সবটা বলে। আর হ্যাঁ, একে হাত পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলো, সেন্সলেস হয়ে গেছে। আর দ্রুত এখান থেকে চলো, ওরা আরও আসতে পারে। লুইস বিশাল দেহি হওয়ায় লিডির মতো মাঝারি দেহের লোককে একাই কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকে সাব্বিরের পেছন পেছন। জেনারেল স্টিফেন চেয়ারে বসে আছেন, কপালে তার চিন্তার ছাপ। এমন সময় তাদের মিশন কমান্ডার বোল্ট হন্তদন্ত হয়ে ছুটে আসে স্টিফেনের সামনে। কারো উপস্থিত টের পেয়ে স্টিফেন মাথা তুলে তাকায়। বোল্টকে দেখে তিনি বাস্তবতায় ভঙ্গিতে বলেন, বোল্ট, খবর বলো, ছেলেটাকে খতম করে দিতে পেরেছো তো? বোল্ট ভরতে কণ্ঠে বলে, না বস, আমাদের কমান্ডার লিডিকে পাঠিয়েছিলাম ছেলেটাকে খতম করে দিতে। তারা ওর গায়েতে টাইম বোমার ঠিকঠাকভাবে রাখে, আর ছেলেটা গাড়িতে উঠলেও কোনোভাবে কিছু আন্দাজ করে গাড়ি থেকে নেমে গিয়েছিল। স্টিফেনের ভ্রু কুঁকড়ে যায়। বিচলিত কণ্ঠে বলে, তাহলে সরাসরি তার যুদ্ধে নামেনি? নেমেছিল বস, তবে 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 তাদের কেউ বেঁচে নেই বস। সবগুলোকে চোখের পলকে হত্যা করে ফেলেছে ছেলেটা। আর স্টিফেন চিৎকার করে ওঠেন, গর্জন করে বলেন, বোল্ট, সাবধান, আর একবার তবে। আর এই দুটি শব্দ যদি বলো, এই মুহূর্তে আমি গর্দান নেব তোমার। যা বলবে সরাসরি একবারে শেষ করবে, এটা আমার হুকুম। কেঁপে ওঠে বোল্ট, থরথর করে কাঁপতে কাঁপতে বলে, বস ক্ষমা করবেন, শুধু একজন বেঁচে ছিল, সে আমাদের কমান্ডার লিডি, তবে তাকে ছেলেকে তুলে নিয়ে গিয়েছে। স্টিফেন হেসে ওঠে, বোল্টের কাঁধে হাত রেখে বলে, এতে ভয় পাচ্ছ কেন? লিডিয়ার কতক্ষণ এর মেহমান দেখো গিয়ে, সুযোগ পেয়েই পটাশিয়াম সাইনাসাইড খেয়ে বিদায় বলে দিয়েছে পৃথিবীকে। না বস, খেতে পারেনি। ছেলেটা লেডির রিং পরিহিত আঙুলটা কেটে দিয়েছে, আর তার আগে লেডির দুটো হাত চোখের পলকে ভেঙে ফেলেছিল। স্টিফেন নিশ্চুপ হয়ে যায়। চেয়ারে হেলান দিয়ে বসে মাথাটা চেপে ধরে। খানিকক্ষণ চিন্তা করে তারপর বোল্টকে বলে, সেখান থেকে কেউ জীবিত আসেনি। আমি এসেছি বস,
আমি দূর থেকে ওদের উপর নজর রেখেছিলাম। লিডি সব কিছুই গুছিয়ে নিয়েছিল, তবে চোখের পলকে এসব ঘটে ফেলেছে ছেলেটা। চোখের সামনে থেকে দূর হয়ে যাও বোল্ট, আমি তোমাকে আর দেখতে চাই না। বোল্ট বেরিয়ে আসে স্টিফেনের রুম থেকে। তারপর ভয়ার্থে কণ্ঠে পাশে দাঁড়িয়ে থাকা তাদের আর এক কমান্ডার টম্মাকে বলে, টেম্পা, আমাদের বস স্টিফেন অনেক বড় ভুল করে ফেললো। পিচ্ছি ছেলেটাকে খুব হালকাভাবে নিয়ে নিজ চোখে যা দেখেছি তা ভোলার মতো নয়। টেম্পা বোল্টের কথা হেসেই উড়িয়ে দিয়ে বীরত্বের সাথে গম্ভীর গলায় বলে, ব্রাভো, ব্রাভো বোল্ট। আমি ভাবতেই পারছি না তোমার মতো এত চৌকস কমান্ডোর সামান্য একটা ছেলেকে ভয় পাচ্ছে। তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার চিকিৎসা আর বিশ্রামের প্রয়োজন। তুমি এই মুহূর্তে ডক্টর অ্যান্ড্রিকোর কাছে যাও এবং চিকিৎসা করাও। বোল্ট মুচকি এসে চলে যায়। টেম্পা ও স্টিফেনের সামনে নিজেকে সেরা প্রধান করতে এগিয়ে যায় স্টিফেনের তথা বস রুমের দিকে। দরজা নক করে। মহামান্য বস স্টিফেন, আমি দ্বিতীয় ডার্কো কমান্ডার টেম্বা। ভেতর থেকে স্টিফেন গম্ভীর কণ্ঠে বলেন, ভেতরে এসো টেম্বা। টেম্বা দরজা খুলে ভেতরে প্রবেশ করতে স্টিফেন মাথা তুলে তাকায় টেম্বার দিকে। তারপর, হঠাৎ তুমি আমার রুমে কেন টেম্বা? বস, আমাদের প্রথম মিশন কমান্ডার বোল্ট ভীষণ ভীরু পরিচয় দিয়েছে। সে ছেলেটাকে হাতের কাছে পেয়েও হত্যা না করে পালিয়ে এসেছে। তার শাস্তি কামনা করছে আমি। স্টিফেন মুচকি হাসেন আর বলেন, আমি বুঝি টেম্বা, আমাদের এই মিশনের প্রধান কমান্ডার বোল্টকে কয়ার তুমি তার উপর যুদ্ধ। তবে তোমাকে একটা সুযোগ দিতে পারি, যদি কাজে লাগাতে পারো তবে তোমার কথা মতো বেল্টকে শাস্তি দেব আর তোমাকে পুরস্কার। আমি মহামান্য বস স্টিফেনের কাছ থেকে পুরস্কার পেতে মুখিয়ে আছি। আমাকে হুকুম করুন, কি করতে হবে আমায়? তোমাকে SJ এর ছেলেকে হত্যা করতে হবে, তার হাত থেকে জীবিত অথবা মৃত্যু অবস্থায় লিডি আর তার ভাইকে উদ্ধার করতে হবে। বস, আমি তবে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এসো ডার্কোর উত্তম বীর, তুমি জয়ী হয়ে ফিরে এসো। টেম্বা মাথা নুয়ে স্টিফেনকে সম্মান জানিয়ে বেরিয়ে যায় তার কক্ষ থেকে। টেম্বা বেরিয়ে যেতে স্টিফেন রোলিং চেয়ারের হাতলে থাকা রেড বাটনে চাপে। অমনি হিড়হিড় করে পেছনের দেয়ার দুভাগ হয়ে যায়। স্টিফেন আবারও সেই রেড বাটনে চাপতেই চেয়ার চলতে শুরু করে দুভাগ হয়ে যাওয়া দেয়ালের দিকে। স্টিফেন সিক্রেট রুমে ঢুকে দেয়ালটা আবারও বন্ধ হয়ে যায়। স্টিফেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পুরো রুমের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ঘরের মাঝে থাকা বিশাল বড় এক মনিটরের সামনে গিয়ে দাঁড়ায় আর নিজের হাত ঘড়ির উপর দুবার ক্লিক করতেই ধীরে ধীরে মনিটরের কালো আভা কেটে গিয়ে ভেসে ওঠে এক দৈত্যকার দেহের কালো মুখ। স্টিফেন সাথে সাথে মাথা নুয়ে তাকে সম্মান জানায়। ঠিক তার পরপরই মনিটরে ভেসে থাকা সেই দৈত্যকার কালো লোকটি ভয়ঙ্কর কণ্ঠস্বর, এই অসময়ে কেন আমায় ডাকলে স্টিফেন? মহামান্য ডায়াবান, আমি সত্যিই দুঃখিত আপনাকে এই সময়ে ডিস্টার্ব করার জন্য, তবে আমি নিরুপায় হয়ে আপনার আশ্রয় গ্রহণ করেছি। বলে ফেলো জেনারেল স্টিফেন, আমার হাতে সময় খুব কম। আমাদের 9 জন ডার্কো আজ একটা ছেলের হাতে খুন হয়েছে, সাথে আমাদের অপারেশন কমান্ডার লিডি তার হাতে বন্দি। ডারবান খানিকক্ষণ চুপ থাকেন, তারপর বলে ওঠেন, তুমি জানো স্টিফেন, আমাদের ডার্কো বাহিনীতে একটা কথার খুব প্রচলন আছে, হয় মরো নয়তো মারো। আমি কি জানতে পারি আমাদের ডার্কো সন্তান কি কারণে খুন হয়ে এলো? আমরা তাকে মিশনে পাঠিয়েছিলাম বস। আমাদের সবচেয়ে বড় শত্রু SJ এর ছেলেকে হত্যা করে ফেলতে হবে। ডারবান হেসে ওঠে। এত ভয়ঙ্কর সেই হাসির শব্দ যে স্টিফেনের দেহ কেঁপে ওঠে। ভয় ভয় মনিটরের দিকে তাকাতেই দেখতে পান মনিটরের আলো কমে আসছে আর ভয়ঙ্কর গর্জনের শব্দে ডারবান বলছে, ডার্কো মহান সৈনিককে যে হত্যা করেছে, আমি আর আমার বস তার লাশ দেখতে চাই। জেনারেল স্টিফেন, তুমি যদি তাকে হত্যা করতে পারো তবে তোমাকে সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে। ডার্ক কিংয়ের সৈনিক
তাদের মিশন শেষ করুক জয়ী হয়ে। মনিটরের স্ক্রিন কালো হয়ে যায়। পুরো ঘর মিলিয়ে যায় ডারবানের কণ্ঠে। কাপা কাপা হাতে স্টিফেন আবারও চেয়ারে বসে, লাল বাটনে চাপে এবং পুনরায় দেয়ালের মাঝের গোপন কক্ষ থেকে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে টেম্পারকে ডেকে পাঠায়। মিনিট খানেক পরেই টেম্পার ছুটে এসে মাথা নুয়ে সম্মান জানায়। স্টিফেন সে সব উপেক্ষা করে ভয়ার্ত কণ্ঠে বলে, ডাইবান, আর সময় নষ্ট করা ঠিক হবে না। দ্রুত আমাদের ডার্গো বাহিনীর সব সৈনিক নিয়ে বেরিয়ে পড়ো। আজ এই মুহূর্তে, আগামীকাল ভোরের আলো ফোটার আগেই আমি ওই ছেলের খন্তিত দেহ দেখতে চাই। বস, এত উত্তেজিত হচ্ছেন কেন? সামান্য একটা বাচ্চাকে আমি একাই শেষ করে ফেলবো। না টেম্বা, ছেলেকে দুর্বল ভেবো না। দ্রুত বেরিয়ে পড়ো। উপর থেকে আমাদের মহামান্য ডারবান নির্দেশ দিয়েছে, তার লাশ তিনি দেখতে চান। বিমর্ষতা আর অসহনশীল বেদনা নিয়ে সাব্বির চেয়ে আছে তার স্ত্রী দুই পুত্র সন্তানের হাসিমাখা ছবির দিকে। নিজের অজান্তে হু হু করে কেঁদে ওঠেও। দূর থেকে সাব্বিরকে কাঁদতে দেখে এগিয়ে আসে লুইস। সে নিজেও অসহনীয় বেদনার মধ্যে ডুবে আছে আজ কয়েকটা মাস, তবু নিজেকে সামলে নেয় সে। কাপা কাপা হাতে সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, বস, এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহ আমাদের সহায় হবেন। আমাদের ভাবি আর আমাদের ছোট্ট বস আরিয়ানকে আমরা সুস্থভাবে শত্রুদের কবল থেকে মুক্ত করবই। আপনি ধৈর্য ধরুন। সাব্বির হঠাৎ লুইসকে শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কেঁদে ওঠে। এবার আর লুইস সাব্বিরকে সান্ত্বনা দেয় না, সাব্বিরকে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে। সাব্বির কাঁদতে কাঁদতে হঠাৎ সে কান্না থামিয়ে দেয়, মুখটা লুইসের কানের কাছে নিয়ে বলে, লুইস, আমি প্রতিজ্ঞা করেছি আমার স্ত্রী এবং সন্তানকে যে আমার বুক থেকে কেড়ে নিতে হাত বাড়িয়েছে তার দুটোকে আমি অসংখ্য টুকরো টুকরো করে ফেলব। আমি প্রয়োজনে নিজের সর্বোচ্চ ভয়ঙ্কর রূপ দেখিয়ে দেব। বস, এবার আপনাকে আর শান্ত হতে বলবো না। আমার বুকের মাঝে আগুন জ্বলছে। আমার ছোট্ট বস আরিয়ানকে ওরা কিডন্যাপ করেছে আমার চোখের সামনে থেকে। আমি সেই বেদনা ভুলতে পারছি না বস, কিছুতেই না। আমি ধ্বংস করে দিব ওই শয়তানকে। সাব্বির লুইসকে ছেড়ে দেয়, চোখ দুটো মুছে নিয়ে হঠাৎ হাতের লোহার পাইপ তুলে নিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে মুখ তুলে তাকায় লুইসের দিকে, তারপর বলে, চলো লুইস, এবার আসল খেলাটা শুরু করি। দুই ভাইকে এবার যে একসাথেই পিষবো। লুইসের মুখে শয়তানির হাসি হাসতে হাসতে বলে, চলুন বস। গ্যাং ফিরে পাওয়ার পরপরই লিডি দেখতে পায় নিজেকে বন্দী অবস্থায়। সাথে সাথে নিজের বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে চোখ দেয় সে, তবে সেখানে আঙ্গুল নেই। লিডি বিস্ময়কর চাউনিতে আশেপাশে তাকাতেই দেখতে পায় লোহার শিকল দিয়ে টান টান করে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। লিডি ভালো করে তাকাতেই কেঁদে ওঠে, আবেগ জড়ানো কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, সাকিব ভাই আমার, তুই বেঁচে আছিস? অন্ধকার কুটুরিতে অতি পরিচিত ভাই ডাক শুনে সাকি বহু কষ্টে মাথা তুলে সামনে তাকায়, আর নিজের বড় ভাই লিডিকে দেখেই ডুকরে কেঁদে ওঠে। ভাই, তুমিও ওর হাতে বন্দি হলে? তাতে আমার দোষ নেই। আমি তোকে মৃত্যুর আগে একটাবার দেখতে চেয়েছিলাম। আমি খুশি তোমাকে দেখে। ভাইয়া, ওরা তোমাকেও আমার মতো মারবে। আমি সহ্য করতে পারবো না। চোখটা বন্ধ করে রেখো। তবে আমি সবটা বলে দিব ছেলেটাকে। যদিও হয়তো সে আমাদের মেরে ফেলবে, তবে তোমাকে দেখে আমি সত্যিই খুশি, আর বেঁচে থাকতে চাই না আমি। দুই ভাইয়ের কথা বলার মাঝে পুরো রুম আলোকিত হয়ে ওঠে। সাথে সাথে সাকি শিউরে ওঠে আর বলে, ভাইয়া, ওরা আসছে। আমি বুঝতে পেরেছি, তাদের আসতে দাও, সবই বলে দিব আমি। লিডির কথা বলা শেষ হতে লোহার পাইপ হাতে শয়তানি হাসি দিতে দিতে এগিয়ে আসে সাব্বির। পেছন পেছনে এগিয়ে আসে লুইস, হাতে বিশেষ ধরনের লোহার কাঁটাযুক্ত চাবুক। সাব্বির চোখ দুটো গোল গোল করে একবার সাকি আর একবার লিডির দিকে তাকায়, তারপর গর্জন করে বলে ওঠে, সাকি,
তোর ভাইকে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার তো মুখ খুলবি? না বললে কি করবে? মেরে ফেলবে? তবে তাই করতে পারো। তবু আমি বলবো, সত্যি আমি কিছু জানি না। সাব্বির দেরি না করে শাকির জানি না শব্দটা শোনা মাত্র লোহার পাইপ দিয়ে শাকির দুটো হাতুড়ে প্রচণ্ড শক্তিতে আঘাত করতে শুরু করে। দুর্বল শাকি দুটো আঘাতেই সেন্সলেস হয়ে যায়। ফিরে তাকায় সাব্বির লিডের দিকে। লিডের চোখ দুটো খিচিয়ে বন্ধ করেছিল। সাব্বির হাসতে হাসতে বলে, কি লিডি, এভাবে চোখ বন্ধ করে থাকতে হবে? বলি মুখটা তো খুলে ফেলো। লিডি স্বাভাবিক কণ্ঠে বলে, আমার বয়স 60 বছর। আমি এমনিতেই বয়সের কারণে নেতিয়ে পড়েছি। আমাকে দয়া করে মারবে না। লুইস, হে বলে কি? এর নাকি বয়স 60। দেখে তো মনে হয় 40-এর একটা বছরও বেশি হবে না। লুইস এগিয়ে আসে, সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, না বস, ও ঠিকই বলেছে। ওর বয়স 60-এর মতোই। চেহারা দেখে ক্যারিবিয়ানদের বয়স বোঝা বড্ড মুশকিল। বুঝলাম, আর তাই তো আমি সেই মুহূর্তে খুব সহজেই ওর থেকে স্টেট গান ছিনিয়ে নিতে পেরেছিলাম। লিডি মুচকি আসে আর বলে, আমার যৌবন কৌশল তোমার সাথে দেখা হলে জমিয়ে ফাইট করতাম। সে যাই হোক, বলো কি জিজ্ঞেস করবে? আমার স্ত্রী সন্তানকে কিডন্যাপ করেছে কে? লিডি মুচকি এসে বলে। আমি সাব্বির শান্ত হয়, হাত থেকে লোহার পাইপটা ফেলে দিয়ে একটা চেয়ারে বসে তারপর বলে, ওদের কিডন্যাপ করলি কেন? ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। উপর থেকে বলেছিল করতে, আমিও করেছি। আমার স্ত্রী সন্তান এখন কোথায় আছে? তারা বাংলাদেশে নেই, আমেরিকার কোনো এক ঘাঁটিতে বন্দি অবস্থায় রয়েছে। সাব্বির অবাক হয়ে যায়, হা করে খানিকক্ষণ লিডির দিকে চেয়ে থেকে বলে, কি বলতে চাচ্ছিস তুই? আমাকে বোকা পেয়েছিস? বললি আর তারা চলে গেল আমেরিকা। ডার্কদের সম্পর্কে তোর জ্ঞান খুব সীমিত বাচ্চা। ডার্কর সাথে এই সীমিত জ্ঞান নিয়ে লড়াই করতে আসিস না, মারা পড়বি। তাই বুঝি? সব সত্যি বলে ফেল। আমার স্ত্রী সন্তান কোথায় আছে? বেশি কিছু জানি না। তাদের সেই দিন সকালে তোর অবর্তমানে বাগান থেকে তুলে নিয়ে গিয়ে হেডকোয়ার্টারে পৌঁছে দিয়েছিলাম। তারপর বাকিটা আমাদের জেনারেল স্টিফেন জানে। স্টিফেন, তার মানে সে এখনো দেশেই আছে? লিডি মাথা নাড়ায়। তোদের হেডকোয়ার্টারের ঠিকানা বল। আজ এক্ষুনি সবগুলোকে টুকরো টুকরো করে হিসাব বরাবর করে দিয়ে আসবো আমি। বলছি, তার আগে তোকে বলে রাখি, আমার ভাইকে মেরে তুই ঠিক করিসনি। আমি চাই তুই হেডকোয়ার্টারে যা আর আমাদের বসের হাতে নির্মমভাবে মারা যা। ওকে ওকে, সে না হয় দেখা যাবে। এখন বলে ফেল তোদের হেডকোয়ার্টারের ঠিকানা। ধানমন্ডি বি ব্লক 34 নাম্বার বাড়ি। এই বাড়িটাই হবে তোর মৃত্যুর স্থান। হো হো করে হেসে ওঠে লিডি। সাব্বির মুচকি এসে লুইসকে বলে, লুইস, এর বয়স 60 হোক বা 600, আমার কোনো সমস্যা নেই। ওর পা থেকে মাথা অবধি তুমি চাবুক দিয়ে পেটাও। আমি আমার সৈন্যদের প্রস্তুত হতে বলছি। 3 তলার নিচে বিশাল আন্ডারগ্রাউন্ড রুমে বসে চেয়ারে বসে আছে সাব্বির, আর ওর সামনে দাঁড়িয়ে আছে হাজার সৈন্য। সাব্বির সবার দিকে এক পলক তাকিয়ে বলতে শুরু করে, এস যে এর সৈন্যগণ, তোমরা প্রস্তুত হয়ে নাও। এই মুহূর্তে আমাদের বেরিয়ে পড়তে হবে দেশকে শত্রুমুক্ত করার মিশনে। আমাদের সবচেয়ে বড় শত্রু ডার্কর সদস্যগণ। আমি চাই এই বাংলার জমিনে তাদের পুঁতে ফেলতে। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে পুরো হাজার সৈন্য। হলরুম কেঁপে, আমরা প্রস্তুত বস, আমরা প্রস্তুত ধ্বনিতে সাব্বির হাসি মুখে তাদের বলে, আজকের লড়াই সবচেয়ে বড় লড়াই। আজকেই আমরা স্টিফেনকে এই বাংলার জমিনে শেষ করে ফেলবো। বেরিয়ে এসো তোমরা। কতগুলো বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে লিফটে ঢুকে পড়ে সাব্বির। ভূগর্ভের প্রথম তলায় ফিরে আসে, যেখানে সাকি আর লিডি বন্দি ছিল। হাসি এসে মুখ নিয়ে লিফট থেকে বের হতেই রক্তের গন্ধে নাকে আসে ওর। সামনে তাকিয়ে দেখে লিডির পুরো শরীর থেকে টকবগিয়ে রক্ত পড়ছে, আর লুইস বিজয়ের হাসি দিয়ে বলছে, আমার বসের মৃত্যু কামনা করিস তুই? আমি বেঁচে থাকতে তা হবে না রে লেডি। লিডি রক্তাক্ত অবস্থায় ভাঙা ভাঙা কণ্ঠে বলে,
আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে পানি দাও। আমার পিপাসা পেয়েছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। লুইস মুহূর্তেই রেগে যায়, আরও 10 ঘা চাবুক মেরে লিডির চুলের মুঠি চেপে ধরে চাপা গর্জন করে বলে, আমার কলিজার আরিয়ানকে তুই কিডন্যাপ করেছিস, আমার 2 মাসের কলিজাকে তুই ছিনিয়ে নিয়েছিস আমার বসের বুক থেকে, আর তোকে আমি পানি দেব ভাবলি কি করে? লিডি মুখ খুলতে পারে না, নির্বিকার চেয়ে থাকে লুইসের দিকে। সাব্বির এগিয়ে আসে দ্রুত, লুইসের পিঠে হাত রেখে বলে, লিডির শিকল খুলে দাও লুইস, ওর হাতে সময় বেশি নেই। দেখো পুরো শরীর ফ্যাকাসে হয়ে গেছে। লুইস দ্রুত লিডির হাত পায়ের শিকল খুলে দেয়, অমনি লিডি ফ্লোরে আছড়ে পড়ে। মিনিট খানিক পরের মধ্যেই মারা যায়। সাব্বির এবার এগিয়ে যায় শাকির দিকে, হাতের পালস পরীক্ষা করে হতাশ হয়ে লুইসের দিকে ফিরে বলে, লুইস, সাকিও মারা গেছে। খুলে ফেলো শিকল, আর কাউকে দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে ফেলো। আমাদের নতুন মেহমানের আগমন ঘটবে দ্রুত। ডার্কোর মিশন কমান্ডার তাদের ডেরার ডাক্তার এন্ড্রিকোর চেম্বারে বসে আছে। এন্ড্রিকোর কপালে চিন্তার ভাঁজ, তিনি বুঝতে পারছেন না বোল্ট হঠাৎ কেন এত চিন্তিত। এন্ড্রিকোর চিন্তার আরেকটা কারণ হলো বোল্ট এন্ড্রিকোর সন্তান। এন্ড্রিকোর বোল্টের কাঁধে হাত রাখে আর জিজ্ঞেস করে, পুত্র বোল্ট, তুমি এতটা হতাশ কেন? এভাবে কখনো তো তোমাকে ভেঙে পড়তে দেখিনি। বোল্ট কান্না ভেজা কণ্ঠে বলে, ফিতা, আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে। আজ আমাদের কমান্ডার লিডি শত্রু হাতে আটক হয়েছে। সেই শত্রু এক হাতে চোখের পলকে আমাদের সৈন্যকে হত্যা করে ফেলেছে। আমি ভীতু পিতা, হয়তো তার পরবর্তী টার্গেট আমি এবং তুমি হতে চলেছি। পিতা পুত্রের গোপন আলোচনার মাঝেই টেম্পা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। টেম্পাকে দেখে এন্ড্রিকো বলে, টেম্পা ছেলে, তোমার আমার কি মানসিক সমস্যা হয়েছে? মিস্টার এন্ড্রিকো, তবে শুনে রাখুন, আপনার পুত্রের মৃত্যু নিকটে। আজ এক্ষুনি আমি বেরোচ্ছি। বোল্ট, তুমি প্রার্থনা করবে যেন আমি বিজয়ী হয়ে না ফিরি, কারণ আমি বিজয়ী হলে তুমি পৃথিবী ছাড়বে। আর হ্যাঁ এন্ড্রিকো, তোমার জন্য সমবেদনা আমি আগেই জানিয়ে রাখলাম। টেম্পা বেরিয়ে যায়। ডক্টর এন্ড্রিকো আরও চিন্তায় পড়ে গেলেন। তাদের কি করা উচিত ভেবে পান না, এমন সময় বোল্ট বলে ওঠে, পিতা চলুন পালাই। কথাটা বলে বোল্ট ওর পিতার হাত ধরে যেই চেম্বার থেকে বের হতে যাবে, অমনি 20টা স্টোন গান তাদের দিকে ঘুরে যায়। বোল্ট চমকে ওঠে, আর এন্ড্রিকো থরথর করে কেঁপে ওঠে। বোল্ট ভয়ার্ত চাউনিতে স্টোন গান তাক থাকা লোকগুলোর দিকে তাকিয়ে বলে, ডার্কোর মহান সৈন্য, তোমরা আমার দিকে স্টেট গান কেন তাক করে রেখেছো? নামিয়ে ফেলো, আমার পিতা ভয় করছেন। এমন সময় বোল্ট স্পিকারের বিকট হাসির শব্দ শুনতে পায়। কণ্ঠটা স্টিফেনের। স্টিফেন হাসি থামিয়ে গর্জন করে ওঠে, মহামান্য কমান্ডার বোল্ট, তোমার এমন কাপুরুষতায় পরিচয় পেয়ে আমি সত্যি হতাশ। আর এনরিকো ছেলের কথা তার সাথে পালিয়ে যেতে নিয়ে তুমি বড্ড অন্যায় করে ফেলেছো। ডার্গোর সৈন্যগণ এই মুহূর্তে বোল্ট এবং এনিরোকে আমাদের বন্দিখানায় দিয়ে যাও। তাদের আটক করে রাখো। তাদের বিচার এই শয়তানের বাচ্চাটার সাথেই করা হবে। আমেরিকা অঙ্গরাজ্যের আলাস্কার রাজধানী জুনাওয়ের ছোট একটা শহরে বহুতল 3 তলার সমান একটা উঁচু ভবনের 3 তলার বেশ বড়সড় এক রুমে ছোট্ট আরিয়ানকে নিয়ে বসে আছে অহনা। সিসি ক্যামেরায় অহনার দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে নিক্স। ঠোঁটে তার শয়তানি হাসি, তবে নিজেকে সামলে নিয়ে, কারণ উপরের হুকুমবন্দি মেয়ের শরীরে একটা স্পর্শ যেন কেউ না করে। তাই তো নিক্স এই রুমটাতে গোপনে একটা সিসি ক্যামেরা লাগিয়েছে। সিসি ক্যামেরা থেকে প্রখর দৃষ্টির সেট পরে মনিটরের
পিপ পিপ শব্দে। দ্রুত সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মনিটরের রেড বাটনে ক্লিক করে। সাথে সাথে মনিটরে ভেসে ওঠে দৈত্যকারের মুখ। নিক্স দ্রুত মাথা নিচু করে সম্মান জানাতে ওপাশ থেকে ডার্কোর প্রেসিডেন্ট ডারবান এবং হুঙ্কার ভেসে আসে। জেনারেল নিক্সন। কেঁপে ওঠে নিক্স, ভয়ার্ত কণ্ঠে বলে, জি জি বস। আমি অবাক হচ্ছি তোমার সাহস দেখে। তুমি আমার আদেশ অমান্য করেছ। কই না তো বস। ডার্ক বীরসৈন্য, আমি মিথ্যা পছন্দ করি না। তুমি এসজে এর পুত্রবধূর কক্ষে কেন সিসি ক্যামেরা লাগিয়েছ? তোমাকে বারণ করেছিলাম না আমি তার দিকে ভুলেও নজর না দিতে? থরথর করে কেঁপে ওঠে নিক্স, দ্রুত মাথা নিচু করে হাত জোর করে বলে, মহামান্য ডারবান, আমি ক্ষমাপ্রার্থী। আমি ভুলবশত নিজেকে সংযোগ করতে না পেরে কাজটা করে ফেলেছি। আমি এখনই সিসি ক্যামেরা সরিয়ে নিচ্ছি। ওপাশ থেকে ডারবান আবারও গর্জন করে ওঠে, এটাই শেষ সুযোগ নিক্সন, এরপর আর ভুল করো না। তুমি জানো আমাদের ডার্কের নীতি অনুযায়ী শিশু সন্তান পবিত্র, সাথে তাদের মাতা আরও বেশি পবিত্র। আমি কোনো না কোনো মাতার সন্তান। আমাদের মাতার দিকে কেউ কুনজর দিলে আমরা তাকে হত্যা করে ফেলব। তবে তুমি কেন ডার্কর জেনারেল হয়ে এই পাপ কাজ করলে নিক্সন? আমি ক্ষমাপ্রার্থী বস। আমি এই ভুল আর কখনো করব না। তোমার উপর আমি আরো কঠোর হব, সাবধান। মনিটর থেকে মিলিয়ে যায় দৈত্যকার মুখ। নিক্স কাপা কাপা হাতে টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ডক করে পানি খেয়ে নেয়। তারপর ছুটে যেতে থাকে বন্দির কক্ষে। দরজা খোলার শব্দে অহনা নিজের শরীরকে ওড়না দ্বারা আবদ্ধ করে নেয়, সাথে 1 বছরের আরিয়ানকে বুকের সাথে জড়িয়ে ধরে। নিক্স ভেতরে প্রবেশ করে মাথাটা নিচু করে বলে, মিস অহনা, আপনি দয়া করে এই কক্ষ ত্যাগ করুন। আপনার জন্য আমাদের বস ডারবান পাশের আরও একটি কক্ষ অনুমোদন করেছেন। অহনা বিছানা থেকে বেরিয়ে যেতে যেতে নিক্সকে বলে, প্রিয় ভাই, আমায় কেন আপনি এই বাসায় বন্দি করে রেখেছেন? দয়া করে আমার সন্তান আর আমাকে আমার স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে আসুন প্লিজ প্রিয় ভাই। আপনাকে এত কথা বলতে পারবো না মিস অহনা। দ্রুত পাশের রুমে চলে যান এবং আপনার ইচ্ছে মতো দরজা বন্ধ এবং খুলে রাখতে পারেন। অহনা চুপচাপ পাশের ঘরে চলে যায় এবং দরজা লাগিয়ে দিয়ে ছোট্ট আরিয়ানকে বুকের সাথে চেপে ধরে কেঁদে ওঠে আর মনে মনে বলতে থাকে, হাই আফসোস, সেই দিন যদি আমি সাব্বিরের কথা শুনে বাসা থেকে নাই বের হতাম, তবে আজ আমি স্বামীহীন বন্দি হতাম না। আমার সন্তান তার পিতার আদর থেকে বঞ্চিত হতো না। রক্তাক্ত অবস্থায় বোল্ট তার পিতার পানে চেয়ে আছে। এন্ডিকো অসহায় চাউনি দিয়ে টেম্পার দিকে তাকিয়ে বলে, দোহাই তোমায় টেম্বা, আমার পুত্রকে মেরো না। টেম্পা বিজয় হাসি দিয়ে বলে, চুপ বুড়ো, তুই কোনো কথা বলবি না। তোর ছেলের কারণে আমি এতদিন দ্বিতীয় কমান্ডার হিসাবে গোলামি করে গিয়েছি। আজ সুযোগ পেয়েছি, তোর ছেলেকে আমি হাড়ে হাড়ে টের পাবো আমি কি জিনিস। কথাটা বলে টেম্পা হাত থেকে চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। এন্ডিকো টেম্পার যাবার দিকে চেয়ে থাকে। এমন সময় বোল্ট থুতু ফেলে মেঝেতে আর হাসি দিয়ে বলে, পিতা, ভালো পুত্র। আপনি কোনো চিন্তা করবেন না, টেম্বা বিজয়ী হবে না। আমি নিজ চোখে সেই ছেলেটার হিংস্র চেহারা দেখেছি। ওই চেহারার দিকে একবার যে তাকাবে, সে যত বড় পুরুষই হোক না কেন, তার হাত পা কেঁপে উঠবে। আমার চোখে এখনও ভেসে উঠতে তার চোখের পলকের মুখগুলো। লিডের হাতগুলো সে এক মোচড়েই ভেঙে দিয়েছিল। থামো পুত্র, ওইসব ভালো না। সে আমাদের বাঁচাতে আসবে না, আমরা তার শত্রু। পিতা, আমার মন বলছে সে আসবে এবং আমাদের মুক্ত করে আমাদের নিজ দেশে আলাসকে নিয়ে যাবে। তাকে যে যেতেই হবে পিতা। কথাগুলো বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে বোল্ট। এন্ডিকো পুত্রের দিকে অসহায় চাউনিতে চেয়ে থাকে। একতলার ভূগর্তে 2 লাশ সরিয়ে ফেলার পর লুইস
পরশ ভালো মতো পরিষ্কার করে ফেলে। সাব্বিরকে খবর দিতে বেরিয়ে আসে ভূগতের রুম থেকে। ফ্ল্যাটে দ্বিতীয় তলায় সাব্বিরের রুমে যাওয়ার আগে লুইস গোসল করে পবিত্র হয়ে নেয়। তারপর এগিয়ে গিয়ে নক করে সাব্বিরের দরজায়। বস আসবো? এভাবে বেশ কয়েকবার ডাক পাওয়ার পরও সাব্বিরের কোনো জবাব না পেয়ে লুইস আর অপেক্ষা করে না। দ্রুত দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে সাব্বির বিছানায় আচ্ছা হয়ে বসে আছে, হাতে তার বড় একটা ছবির ফ্রেম। লুইস চুপচাপ দরজার সামনেই দাঁড়িয়ে থাকে, কারণ সে বুঝে গিয়েছে সাব্বির অহনা আর শিশু সন্তানের ছবি দেখছে। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর লুইস সাব্বিরকে ডেকে ওঠে। বস, একটা কথা বলতে এসেছিলাম। সাব্বির ফ্রেম থেকে চোখ না সরিয়েই বলে, বলো লুইস, কি বলবে? নিচতলা পরিষ্কার হয়ে গিয়েছে, এখন কি করব? সবাইকে ভারী স্টেট গান নিয়ে রেডি হতে বলো, আমরা বের হব। আজ থেকে আর লুকোচুরি নয় লুইস, প্রকাশ্যেতে দিবালোকে ওদের ধ্বংস করে দেব আমি। বস, এখন একটু শান্ত হলে হতো না? কত কাঁদবেন আর বলুন? আমার স্ত্রী আর সন্তানকে ওরা কেড়ে নিল লুইস। আমি ভাবতে পারছি না, আমার স্ত্রী সন্তান আমার থেকে বহু দূরে। মন বলছে ওরা খুব কাছেই আছে। এটাও অসম্ভব নয় বস, তবে আমার মতে লেডির মৃত্যুর আগে সঠিকটাই বলে গিয়েছে। আমাদের উচিত আজ রাতেই আক্রমণ করে ফেলে লেডির দেওয়া তাদের হেডকোয়ার্টারের লোকেশন। দেব লুইস, অবশ্যই দেব। তবে তার আগে ওদের আরও কয়েকজন কমান্ডারকে খতম করে দিতে হবে। হুট করে কোনো শত্রুর আস্তানায় হামলা চালানো ঠিক নয়। সব কিছু জেনে বুঝে তবেই হামলা চালাতে হবে। বুঝে গেছি বস, তবে এবার একটু চলুন আমার সাথে। কিছু খাবেন? আজ কয়টা মাস হয়ে গেল আপনি ঠিকভাবে কিছু মুখে তোলেন না। তুলতে ইচ্ছা করে না। কে জানে আমার স্ত্রী কেমন আছে, তাকে কোনো রকম নির্যাতন করছে না তো ওরা? এমনিতেই পাগলিটা ওর মামার বাড়িতে মামাতো বোনের দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছে। একটু হাসি খুশি রাখতে চেয়েছিলাম, অথচ আমার জন্য ও আজ না জানি কোথায় কিভাবে আছে। লুইস এগিয়ে এসে সাব্বিরের কাঁধে হাত রাখে, শীতল কণ্ঠে বলে, বস, আমার জন্ম আলস্কার রাজধানীতে। লেডি আর তার ভাই শাকির দুটোকেই আমি চিনি, এমনকি ওদের বস স্টিফেনকেও আমি চিনি। ওদের হেডকোয়ার্টার কোথায় সেটাও আমি জানি। এক কথায় ওদের সবকিছুই আমি জানি, শুধু এখন ওদের ধরে ফেলার অপেক্ষা। আলাস্কায় আমার লোক প্রয়োজন লুইস, অনেক লোক প্রয়োজন। এত লোক পাবো কোথায় বলতে পারো? লোকের প্রয়োজন নয় বস, আপনি দুজনেই যথেষ্ট ওদের ধ্বংস করে ফেলতে। আর সবচেয়ে বড় কথা, ডার্কোর একটা নীতি আছে, তারা কখনোই শিশু সন্তান আর তার মাকে কোনো ক্ষতি করে না। সেই হিসাবে আমাদের ভাবি অক্ষত এবং সুস্থ আছে। তাই যেন হয় লুইস। এবার উঠুন বস, খেতে চলুন। শত্রুর সাথে লড়তে হলে দরকার শক্তি। আপনি এভাবে না খেয়ে থাকলে শক্তি পাবেন কোথায়? এমনিতেই কয়েক মাসে আপনি কেমন শুকিয়ে গেছেন। সাব্বির মুচকি আসে আর বলে, থাক, আর লজ্জা দিও না। তোমার মতো বিশাল দেহির কাছে আমি চুনোপুটি। তবু আপনি আমার বস, আসুন খাবেন। সাব্বির হাত থেকে ছবির ফ্রেমটা রেখে উঠে চলতে শুরু করে লুইসের পেছন পেছন। খাবার সার্ভ করতে শুরু করে লুইস। একে একে পোলাও, ডিম, ভুনা, গরুর মাংস এগিয়ে দেয় সাব্বিরের প্লেটে। সাব্বির এক লোকমা মুখে দিয়ে বলে, জনাব, বসে পড়ুন, খেয়ে নিন। ইদানিং বুদ্ধিতে আপনার মরিচিকা পড়ে গেছে, খেয়ে একটু বুদ্ধিতে শান দিন। ও যাই বলুন বস, আপনার সাথে আমি খেতে বসতে পারবো না। আপনি খেয়ে নিন, পরে আমি খেয়ে নিব। বেশি কথা বলো না লুইস, খাবার খেতে বসো। তুমি আমার ভাই। তবু লুইস আর বাধ্য হয়ে লুইসকে সাব্বির জোর করেই বসেই নিজ হাতে খাবার সার্ভ করে দেয়। লুইস প্রথম আপত্তি করলেও সাব্বিরের এমন ব্যবহার দেখে লুইসের চোখ দুটো ছলছল করে ওঠে। মনে মনে ঠিক করে নেয় বসের জন্য সে প্রাণটাও হাসি মুখে দিয়ে দিবে। খাওয়া দাওয়া করে লুইস আর সাব্বির ড্রয়িং রুমের সোফায় বসে। সাব্বির খানিকক্ষণ চুপ থেকে বলে, লুইস, সাকিরের সাথে সেই দিন যে রবার্টকেও এনেছিলাম না, সে কোথায়? ওর কোনো প্রয়োজন ছিল না বস, তাই মেরে ফেলে দিয়ে এসেছি বহু আগেই। ভালো করেছ। এদিকে লিডি
আর সাকিও শেষ। শোনো, এখন একটু সাবধানে থাকতে হবে। ডার্কোর লোকজন পাগল হয়ে গেছে হয়তো। ভয় কিসে বস, আমরা এখনো জীবিত আছি। সকাল 6টা বেজে 10 মিনিট। সোফায় বসে আছে রহমান সাহেব। 1 বছর হলো তিনি স্বেচ্ছায় পুলিশের চাকরি ছেড়ে অবসর নিয়েছেন। এখন তার রোজকার রুটিন খাওয়া, চর পেপার পড়া, মাঝে মাঝে বাজারে গিয়ে টুকটাক পাচার করা। রহমান সাহেব চায়ের কাপে শেষ চুমুক দিয়ে স্ত্রী রেনু খানমকে বলে, রেনু, এই রেনু, চায়ের কাপটা নিয়ে যাও। রেনু খানম কিচেন থেকে বেরিয়ে আসেন। স্বামীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে কিচেনের দিকে পা বাড়িয়েও থেমে যায়। স্বামীর মুখ পানে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলেন, এই যে শুনছো রায়হানের বাবা? কানে ঠিক শুনি, তুমি বলো কি বলবে। তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। আমাদের ছেলে মেয়ে কি ভুলে গিয়েছে আমরা এখনো বেঁচে আছি? রহমান সাহেব হাত থেকে পেপারটা সরিয়ে রেখে বলেন, তোমাকে আমি বছর 2 আগেই বলেছিলাম রেনু, রায়হান আর রিমু ওদের ফ্ল্যাটে বউ, স্বামী, সন্তান নিয়ে ভালোই আছে। তবুও কেন ওদের কথা জিজ্ঞেস করো? করতে না চাইলেও করতে হয়, মায়ের মন তো। চোখের সামনে থেকে চলে যাও রেনু, আমাকে রাগিও না। রেনু খানম স্বামীর সামনে থেকে চলে আসতে গিয়েও আবারও থমকে দাঁড়ায়। স্ত্রীকে আবারও দাঁড়িয়ে পড়তে দেখে রহমান সাহেব রাগটা দ্বিগুণ করে বলেন, কি হলো রেনু, সামনে থেকে গেলে না কেন? রেনু খানম আমতা আমতা করে বলেন, বলছিলাম কি, সাব্বিরের কোনো খোঁজ পেলে? তুমি তো বলেছিলে আমাদের অসময়ে নিজেদের সন্তানদের পাশে না পেলেও সাব্বিরকে ঠিকই পাবো। বলছিলাম এবং এখনো বলছি, অসময় সে আমাদের পাশে থাকবে। এখন আমরা বেশ ভালোই আছি রেনু। যাও কিচেনে পেপার পড়তে দাও আমায়। রেনু খানম চলে যান কিচেনে। রহমান সাহেবও মন দেয় পেপারে। ভোর সকালে জেনারেল স্টিফেন চিৎকার করে টেম্পাকে ডাকতে থাকেন, টেম্বা, তুমি এখনো আক্রমণ করনি? আমি শান্তিতে ঘুমাতে পারছি না। মন বলেছে আর চোখ বন্ধ করলেই নিজের মৃত্যু দেখেছি। বস শান্ত হন, আর সারাদিন আমাদের পরিকল্পনা সাজিয়ে নিতে হবে। আমাদের হুট করে কোনো কিছু করতে হবে না বস। এমনিতেই লোকবল খুব একটা নেই। গত 2 বছরে শতাধিক লোক নিহত হয়ে গেছে, যার কারণে আমাদের সৈন্য দেয়নি উপর থেকে। জানি টেম্বা, এখন বলো পরিকল্পনা কি? রাতের আধারেও আক্রমণ চালাবো আন্ডারগ্রাউন্ডে, কিংয়ের হেডকোয়ার্টারে। আমি নিশ্চিত ওই পুস্কো ওইখানেই থাকবে। যত লোক লাগে নিয়ে যাও টেম্বা, আমি ওই শয়তানের লাশ দেখতে চাই। আপনার ইচ্ছা পূরণ হবে মহামান্য স্টিফেন। ডেম্বা বেরিয়ে আসে স্টিফেনের রুম থেকে। স্টিফেনও খুশি মনে শুয়ে পড়ে বিছানায়। সেই যে অহনা দরজা লাগিয়ে দিয়েছে আর খুলে নেই। নিক্স বারবার পায়চারি করছে অহনার রুমের সামনে, তবে দরজা টোকা দিতেও সাহস পাচ্ছে না। এদিকে বসের ভয়ে নড়তেও পারছে না। বেশ খানিকক্ষণ পায়চারি করার পর নিক্স দরজা টোকা দেয়। মিস অহনা, আপনি কি ঘরের ভেতরে জীবিত আছেন? ঘুম ঘুম চোখে অহনা জবাব দেয়, অবশ্যই বেঁচে আছি। কেন, কোনো সমস্যা হয়েছে? না, তবে ভাবলাম স্বামীর শোকে হয়তো উল্টোপাল্টা করে ফেলেছো। ও, তোরা দুর্বল ভাববি না আমায়। আমি জানি আমার স্বামী আসবে। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি আসবে ততই ভালো। তোমার চোখের সামনে তোমার গুন্ডা স্বামীকে আমাদের বস টুকরো টুকরো করে ফেলবে। সে আশায় বসে থাকুন জনাব। নিক্স আর তর্কে না জড়িয়ে সেখান থেকে নিজ রুমের দিকে পা বাড়ায়। মাথাটা আজ বেশ গরম তার। কত কষ্টে অহনার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছিল গতকাল, তবে কোনো কিছু দেখার আগেই ডারবান জেনে গিয়েছে। খুবই ফেটে পড়ে সে, তবে উচ্চস্বরে কোনো কথা না বলে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে থাকে। এমন সময় মনিটরে পিপ পিপ শব্দ হয়। সাথে সাথে নিক্স সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সেকেন্ডের ব্যবধানে আবারও ভেসে ওঠে একটা দৈত্যর মতো কালো মুখ। নিক্স দ্রুত মাথা নুয়ে তাকে সম্মান জানিয়ে বলে, বস, হঠাৎ এই সময়? সরি নিক্সন, তখন তোমাকে একটু রাগ দেখিয়েছি আমি। তুমি আমার পুত্রর মতো, দয়া করে কিছু মনে করো না। সিসি বস, এসব কি বলছেন? ঠিকই বলছি নিক্সন।
তবে শুনো, সেই অহনা মেয়েটা বা তার সন্তানের দিকে নজর দিও না। তুমি চাইলেও পৃথিবীর সেরা সুন্দরী নারী এনে দিতে পারি আমি, তবে ওই মেয়ের শরীরে ফুলের টোকাও দিও না। বস ক্ষমা করবে, তবে একটা কথা জিজ্ঞেস না করে পারছি না, আপনি কেন আমার মেয়েটার কাছে ঘিসতে দিচ্ছেন না? কারণ সে আমাদের টোপ মাত্র, তার কোনো ক্ষতি হলে শিকার যে আসবে না আমাদের টোপ খেতে। আমাদের সবচেয়ে বড় মিশন হলো $1 ট্রিলিয়ন খাতিয়ে নেওয়া। বাস এটা হাতাতে পারলে হয়ে গেল, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমাদের। জি বস, বুঝতে পেরেছি। আমি আপনার কথা রাখবো, ওই মেয়ের দিকে ভুলেও আর তাকাবো না। সে যাই হোক, আসল কথাটা তোমাকে বলা হয়নি নিক্সন। কিসের আসল কথা বস? আমাকে বাংলাদেশ থেকে স্টিফেন কল দিয়েছিল। নিক্স চমকে ওঠে, ক্ষোভ প্রকাশ করে বলে, স্টিফেন এর এত বড় সাহস আপনাকে ফোন করার? ওকে আমি টুকরো টুকরো করব। ডারবান খানিকটা রেগে যান, ধমকে সুরে বলে, না নিক্সন, ওসব কথা বাদ দাও, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তুমি ওই মুহূর্তে থেকে স্টিফেন এর সাথে যোগাযোগ রাখতে শুরু করো। বাংলাদেশে যে কোনো মুহূর্তে ওরা অ্যাকশন এ যাবে। নিক্স খানিকটা নুয়ে পড়ে, ভয় ভয় বলে, বস এটা কি ঠিক হবে? ডারবান প্রকোচকে বলে, কি বলতে চাচ্ছ নিক্সন? বর্তমানে আমাদের ডার্কোতে তেমন কোনো ইন্টেলিজেন্ট সৈন্য নেই। এই মুহূর্তে যদি কোনো অ্যাকশন এ চলে যায় ওরা, তবে তো আমারা লোকবল শূন্য হয়ে যাবে। হা 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 হা, ভয় নেই নিক্সন, আমি সব ঠিক করে রেখেছি। আমি এখন আছি ক্যারিবিয়ান দ্বীপকূলে এর শহরে। এখানে বিশাল দেহী মানুষ রূপী দানবগুলোকে ট্রেনিং দিচ্ছি। যে কোনো মুহূর্তে এদের বাংলাদেশে পাঠিয়ে দিব। যা ভালো বুঝেন বস। আর একটা কথা ছিল। বলো। এই $100 ট্রিলিয়ন তো আমরা যে কোনোভাবে লুট করে নিলেই পারতাম, শুধু শুধু কেন ওই এক মাফিয়ার থেকে ছিনিয়ে নেব? হা হা, বুঝলে না নিক্সন, তুমিও বুঝলে না। আমি চাই কোনো রকম বেআইনিভাবে অর্থ দিয়ে দেশ কিনতে। আলাস্কা আমি কিনতে চাই যে কোনো মূল্যতে। আর জানো তো, আলাস্কা আমেরিকা সরকার তখনই দেবে যখন টাকাটা কোনো উপায়ে এসেছে না জানবে। বুঝেছি বস। আপনি তবে স্টিফেনের সাথে পরামর্শ শুরু করে দে। আমরা যে কোনো মূল্যতেই অর্থ চাই। হা হা হা, এই তো বুঝে গিয়েছো ডার্ক মেধাবী জেনারেল। কাজে পড়ো। আমি আশাবাদী তোমাদের জয় হবে। মনিটর থেকে হারিয়ে যায় সেই দৈত্যর মতো মুখ, আর সাথে সাথে নিক্স স্টিফেনকে কল দেয়। মাঝরাতে পিপ পিপ শব্দে স্টিফেনের কাছে ঘুম ভেঙে যায়। খানিকটা রাগ ভাব নিয়ে উঠে বসে। মনিটরের রেড বোতামে ক্লিক করতেই ভেসে ওঠে নিক্সের সাদা বিড়ালের মতো মুখ। স্টিফেন আদৌ ঘুমে মাথাটা নিচু করে সম্মান জানিয়ে বলে, মহামান্য নিলেক্স, হঠাৎ এই মাঝরাতে কল করার কারণ? সাথে সাথে পাশে দাঁড়ায় আর বলে, টেম্বা, রাত গভীর হচ্ছে, বেরিয়ে পড়ো। উপর থেকে চাপ আসছে, যে কোনো মূল্যতে শয়তানটাকে হত্যা করতেই হবে। আপনি বিশ্বাস এবং ভরসা দুইটাই রাখুন আমার উপরে। আমি ওইসব বোল্ড বা এন্ড্রিকো নয় যে একটুতেই ভয় পেয়ে যাব। সাবাস টেম্বা, এত আত্মবিশ্বাস আমি দেখতে চাই। বেরিয়ে পড়ো। জি বস, হেডকোয়ার্টারের সবগুলোকে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। কোনোভাবেই শয়তানটাকে না মেরে ফিরবো না। আজ আর মিস হবে না। 100টা শটগানের সামনে 1000 জন শিশু। ঠিক আছে টেম্বা, আমি তোমাদের মিশন এর ঘন্টা খানেকের মধ্যে লোকেশনে একবার যাব, নিজ চোখে ওটার লাশটা দেখতে। টেম্বা স্টিফেনকে সম্মান জানিয়ে সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়ে। ভোর রাতে সাব্বিরের ঘুম ভেঙে যায় অহনার ডাকে। সাব্বির, এই সাব্বির, প্লিজ ওঠো না সাব্বির, আমার পেটে ব্যথা শুরু হয়েছে, প্লিজ ওঠো সাব্বির। অহনার পেটে ব্যথা উঠেছে শোনা মাত্রই সাব্বির লাফিয়ে উঠে বলে, খুব বেশি ব্যথা কি অহনা?
ক্লান্ত আর বেদনার ছাপ নিয়ে অহনা মুচকি হাসে আর বলে, হ্যাঁ, এটাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা। প্লিজ দ্রুত নিয়ে চলো না আমায় হসপিটালে। সাব্বির দ্রুত অহনাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। হসপিটালের বারান্দায় অস্থির হয়ে পাচারি করছে সাব্বির। এমন সময় কাঁধে কেউ হাত রাখে। মাথাটা তুলে তাকিয়ে দেখে লুইস। সাব্বির দ্রুত লুইসকে জড়িয়ে ধরে। লুইস, আমি স্থির থাকতে পারছি না। আমার অহনার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? শান্ত হন বস, আল্লাহ ভরসা, ভাবির কিছু হবে না। তাই যেন হয় লুইস। সাব্বিরের টেনশনে অবসান ঘটিয়ে অহনা পুত্র সন্তানের জন্ম দেয়। সাব্বির মহা আনন্দে জুনিয়র সাব্বিরকে কোলে নিয়ে যায়। তবে কোনো এক অদৃশ্য বাধায় সাব্বির এগিয়ে যেতে পারে না ছেলের দিকে। গর্জন করে ওঠে সাব্বির। সাব্বিরের ঘুমের মাঝে গর্জন শুনে ছুটে আসে লুইস। সাব্বিরের ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে। এসির মধ্যেও ঘেমে ভিজে গিয়েছে। লুইস পানির গ্লাস এগিয়ে দেয় সাব্বিরের দিকে। সাব্বির টকটক করে পানি খেয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আমার ছেলেকে আমি কোলে নিতে পারছি না কেন লুইস? কেন পারছি না? কেন আমি স্বপ্নে আমার ছেলেকে কোলে নিতে পারলাম না? কেঁদে ওঠে সাব্বির। লুইস একটা হাত সাব্বিরের পিঠে রেখে বলে, সব স্বপ্নটার মানে ওই অদৃশ্য বাধা। আমাদের ভাতিজাকে শয়তানের বাচ্চাগুলো কিডন্যাপ করেছে, যার কারণে আপনি হয়তো কোলে নিতে পারেননি। সাব্বির শান্ত হওয়ার বদলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাগে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। লাফিয়ে ওঠে বিছানা থেকে। তারপর লুইসের দিকে তাকিয়ে বলে, লুইস, তুমি এই মুহূর্তে রেডি হয়ে নাও। এই মুহূর্তে আমি সেই ঠিকানায় যাব। আমি ধ্বংস করে দিতে চাই স্টিফেনকে। আমি ছিন্ন ভিন্ন করে দিতে চাই ওর হাত, যে হাত সে আমার ছেলে এবং স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়েছিল। চলুন বস, তবে বেরিয়ে পড়ি, দেরি করা ঠিক হবে না। সবাই প্রস্তুত আছে? সাব্বিরদের কথা বলার মাঝে পুরো কন্ট্রোল রুমে রেড সিগন্যালের বেজে ওঠে পিপ পিপ করে। লুইস চমকে ওঠে, দ্রুত আন্ডারগ্রাউন্ডের রুমের হেডকোয়ার্টারের দিকে ছুটে যায়। সাব্বির নিজেও পেছন পেছন গিয়ে দাঁড়ায় বিশাল বড় এক মনিটরের সামনে এবং দেখতে পায় 20টা রেড উড অর্থাৎ 20টা গাড়ি বহন এগিয়ে আসছে তাদেরই হেডকোয়ার্টারের দিকে। সাব্বির মুচকি মুচকি হেসে লুইসকে বলে, লুইস, কেমন যেন হাসি পাচ্ছে। হেসে নিন বস, তারপর তো আবার ভয়ঙ্কর রূপ দেখতে হবে ওদের। আগেই নয় লুইস, ওদের মধ্যে থেকে নেতা গোছের লোকটাকে দরকার, যাকে ডার্কোদের মতো কমান্ডার। ওকে ধরে বাকি সবগুলোকে ব্রাশ ফায়ার করে দিও। জি বস, আপনি তবে হেডকোয়ার্টারে থাকুন, আমরা বের হচ্ছি। বাইরে এখনো আলো ফোটেনি। চোখে নাইট ভিউ চশমাটা পরে নিও আর হাতে বিশেষ ব্যাস। ওকে বস। লুইসরা বেরিয়ে যায়। সাব্বির আয়েশ করে মনিটরের সামনে রাখা চেয়ারে বসে। তীর বেগে ছুটতে আসতে থাকে টেম্পা আর তার বহরের গাড়ি। বীরের মতো টেম্পা নেতৃত্ব দিয়ে এগিয়ে চলে আসে 4 তলার একটা বাংলোর সামনে। আশেপাশে ভালোভাবে দেখে নিয়ে টেম্পা হু হু করে হেসে উঠে বলে, জনাথন, দেখো আন্ডারগ্রাউন্ডের কিং কতটা মূর্খ, নিজেদের হেডকোয়ার্টারের সামনে একটা পাহারাও নেই। বস হয়তো ছিল আমাদের গাড়ির বহর দেখে হয়তো ছুটে পালিয়ে গেছি। হেডফোনে টেম্পাদের কথোপকথন শুনে হাসে সাব্বির আর মনে মনে বলে, যা বলার বলে নে, বাকিটা বুঝে যাবে মুহূর্তের মধ্যে। জনাথনের কথা শুনে ডেম্পা বলে ওঠে, মশা মারতে বস স্টিফেন শুধু শুধু কামান পাঠালো। চলো আমরা দুজন ভিতরে ঢুকি, তারপরে বাকি শূন্য ঢুকবে। জি বস, চলুন। কাঁধে দুটো স্টোন গান নিয়ে বাংলোর গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চারদিক থেকে 10 জন মুখোশধারী ডেম্পা আর জনাথনের হাত পা আর মুখ চেপে ধরে ছিনিয়ে নেয় স্টোন গান। আর ঠিক সেই মুহূর্তেই পুরো বাংলো চারদিক থেকে বৃষ্টির ফোঁটার মতো গুলি বর্ষণ শুরু হয়। টানা 5 মিনিট গুলি বৃষ্টি হওয়ার পর থেমে যায়। সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে রাস্তায় পড়ে যাওয়া লাশগুলো গণনা করে শুরু করে। পাক্কা 98টা লাশ আর বাকি 2 জন জীবিত।
মুচকি এসে ছাব্বির চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করে নেয়। খানিকক্ষণ পর বিজোর হাসি দিয়ে লুইস এগিয়ে আসে ছাব্বিরের দিকে। ছাব্বির চোখটা নামেলেই বলে, বলো লুইস। অবাক হয়ে যায় লুইস, বোকাদের মতো জিজ্ঞেস করে, বস আপনি বুঝলেন কিভাবে আমি এসেছি? আমি তো বিড়ালের মতো নিশাচর, কোনো সাউন্ড করি না। পাক্কা শিকারীদের সাউন্ড শোনার প্রয়োজন হয় না লুইস। গন্ধ শুকেই শিকারী বলে দেয় সে কি শিকার করতে চলেছে। মানে? তোমার শরীরের গন্ধটা আমার অতি চেনা। এই গন্ধ আমি জীবনে ভুলবো না। যাই হোক, কি বলতে এলে? সব ধরে ফেলেছি ওদের কমান্ডার টেম্বাকে। দেখেছি, তা ওদের থেকে এই মুহূর্তে কি জানলে? স্টিফেন আসবে বস, এতটুকুই তো বললো টেম্বা। ওর হাতে রিং বা টি শার্ট বোতামগুলো ছিনিয়ে নিয়েছ তো? জি বস, সবকিছু চেক করেই আমরা লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেছি। গুড। এখন দ্রুত আমাদের সৈন্যদের নির্দেশ দাও মিনিট খানেকের মধ্যে সবগুলো একটা ট্রাকে বোঝাই করে ফেলতে এবং নির্দিষ্ট কোনো জায়গায় গুম করে ফেলতে। ভুলেও এই ঘটনা রটানো যাবে না। জি বস। সাব্বির আর কোনো কথা না বলে চেয়ার থেকে 3 তলার ভূগর্ভের রুম থেকে বেরিয়ে চলে আসে 1 তলার ভূগর্ভের আন্ডারগ্রাউন্ডের রুমে। আর ঢুকেই দেখতে পায় দুজনকে লোহার শিকল দিয়ে টান টান করে বেঁধে রাখা হয়েছে। সাব্বির শয়তানির হাসি দিয়ে তাদের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোদের মধ্যে ট্যাম্বাকে? সাব্বিরের কথা শেষ হওয়ার সাথে সাথেই একজন মাথা তুলে তাকায় ওর দিকে। সাব্বিরও তাকায়। মাঝারি গড়নের পেশিবহুল একটা শক্তিশালী কৃষত্ব লোক। সাব্বির খ্যাক্কা করে হেসে ডেম্পার মাথায় হাত রাখে। তারপর, ট্যাম্বা ডার্কোর মিশন কমান্ডার, আমাকে মারতে এসেছিলে, ভেবেছিলে পাহারা নেই, আমি পালিয়ে গেছি। দেখো, আমি পালাইনি, তোমাদের দুটোকে তুলে এনেছি। আমাকে ছেড়ে দে। হ্যাঁ, সারার জন্যই এনেছি ট্যাম্বা, তবে সেটা হয়তো জীবিত থাকার অবস্থায় নয়। বড্ড ভুল করবি তুই আমাদের গায়ে হাত দিয়ে। আমাদের বস স্টিফেন আসতে, পালা। মৃত্যুকে সামনে দেখেও হুঙ্কার দিচ্ছিস? দাঁড়া, তোর হুঙ্কার বের করছি। কথাটা বলার পরপর 5 কেজি ওজনে 4টা ফিট লম্বা লোহার রড দিয়ে শরীর সমস্ত শক্তি দিয়ে ডেম্পার 2 হাঁটুতে সমান তালে আঘাত করতে শুরু করে সাব্বির। প্রতিটা আঘাতে মটমট করে শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ডেম্পার পায়ের হাড়টি। পরপর 10টা আঘাত করার পর সাব্বির মুচকি এসে ডেম্পার দিকে তাকায়। ডেম্পার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে, চোখগুলো রক্তাক্ত। সাব্বির ডেম্পার চুলগুলো টেনে বলে, ট্যাম্বা, ভালোই ভালোই তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। যদি সঠিক উত্তর দিস তবে বেঁচে যাবি, নয়তো। সাব্বির বাকিটা বলতে যাবে তার আগেই ডেম্পা অচেতনা অবস্থায় বলে, বলবো জিজ্ঞাসা করুন। দাঁড়া, তোর পাশের জনকে আগে একটু পিটিয়ে নেই, তুই ততক্ষণ জিরিয়ে নে। এই, কে আছো? পানি দিয়ে যাও। কথা বলে সাব্বির জনাথনের দিকে এগিয়ে যায় রড হাতে। জনাথন সাব্বিরকে এগিয়ে আসতে দেখেই থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আমাকে মারতে হবে না বস, আমাকে যা জিজ্ঞেস করবে বলে দিব। সাব্বির জনাথনের কোনো কথাই কানে তোলে না। প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে ওর হাঁটুতে। গগন ফাটানো চিৎকার দিতে থাকে জনাথন, তবে সাব্বিরের থামার নামই নেই। মারতে মারতে জনাথনের 2 হাঁটু মাংস উঠে যায়, খুলে পড়ে যায়। সাব্বির মুচকি এসে জনাথনের মাথার মাঝখানে আঘাত করতেই ফটাস একটা শব্দ হয়, সাথে সাথে বন্ধ হয়ে যায় জনাথনের চিৎকার। সাব্বির জনাথনকে ছেড়ে এগিয়ে আসে ডেম্পারের দিকে। তারপর, আমার স্ত্রী সন্তানকে কোথায় রেখেছিস তোরা? আমি জানি না বস, ওইটা লিডি আর স্টিফেন জানেন। লেডি তো নেই, তবে স্টিফেন আছে। তুই যতটা জানিস বল। এই একটাই প্রশ্ন আমার তোর কাছে। আপনার স্ত্রী সন্তানকে বাগান থেকে লিডি কিডন্যাপ করে নিয়েছিল, তারপর সেখানে আমাদের ধানমন্ডির হেডকোয়ার্টারে নেয়। সেখান থেকে সেই দিনই রাতেই বস স্টিফেন আলাস্কার রাজধানী আমাদের দ্বিতীয় হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। সম্ভবত এখন তারা সেখানেই আসছে। তাহলে আমার প্রশ্ন শেষ।
ডাক্তার হেনরি, দ্রুত এর পায়ের চিকিৎসা করুন। ডাক্তার হেনকি মুচকি হাসতে হাসতে এগিয়ে এসে সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, সরি মাই বয়, এটা কোনো ভাবেই আর সম্ভব না। শয়তানটার পা তো শতখানেক খণ্ড হয়ে গিয়েছে, আর ভালো করে দেখো ও নেতিয়ে পড়ে গিয়েছে। সাব্বির খেয়াল করে আসলেই ডেম্পার অবস্থা গুরুতর। এমন সময় হুড় করে রক্ত বমি করে ভাসিয়ে দেয় পুরো ফ্লোর। তারপর ঠিক 1 মিনিট বেঁচে ছিল সে। সাব্বির হেনকির দিকে তাকিয়ে বলে, মিস্টার হেনরি, আমি খুবই দুঃখিত। এদের কাউকে হত্যা করা আমার উদ্দেশ্য না হলেও যখন কেউ আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন না মেরে আমি আর পারি না। নো প্রবলেম মাই বয়, চলে এসো এখান থেকে, পরিষ্কার করে ফেলুক রুমটা, হয়তো আরও আসবে। আসতেই হবে। হেডকোয়ার্টারে নিজের কক্ষে অস্থিরভাবে পায়চারি করছে জেনারেল স্টিফেন। পায়চারি করতে করতে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। ঘড়ির কাঁটা যেই 4টা ছুঁছে অমনি স্টিফেন চলে যায় বন্দিখানায়, যেখানে এন্ডোকিও আর বোল্ট বন্দি। স্টিফেন তাদের সামনে গিয়ে বিকট এক হাসি দিয়ে বলে, বোল্ট, তুমি যা করতে পারোনি তা হয়তো ততক্ষণ করে ফেলেছো টেম্বা। আমি সেখানে যাচ্ছি এবং সেখান থেকে এসেই তোমার পিতা পুত্রের ব্যবস্থা করব। বোল্ট মুছিয়ে এসে বলে, স্টিফেন, আগে এত নিশ্চিত হচ্ছ কি করে? আগে গিয়ে তো দেখো। স্টিফেন বোল্টের পেটে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা লাথি মারে। কুকড়িয়ে যায় বোল্ট। স্টিফেন আবারও বলে ওঠে, এনরিকো রেডি থেকে তোমার ছেলের মৃত্যু নিজ চোখে দেখার জন্য আমি আসছি। স্টিফেন বেরিয়ে আসে হেডকোয়ার্টার থেকে। দ্রুত গ্যারেজ থেকে গাড়ি বের করে আন্ডারগ্রাউন্ড কিংয়ের কোয়ার্টারের দিকে গাড়ি নিয়ে ছুটতে আসতে থাকে। বুটের লাথি খাওয়ার পর বোল্ট নিশ্চুপ হয়ে গিয়েছিল। নিজেকে বেশ খানিকক্ষণ পর সামলে নিয়ে বলে, প্রীত, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি স্টিফেনের মৃত্যু সেই নেকড়ের হাতেই হবে। পাক্কা 30 মিনিট গাড়ি চালানোর পর স্টিফেন এসে দাঁড়ায় সাব্বিরদের হেডকোয়ার্টারের সামনে। গাড়ি থেকে নামে স্টিফেন। চারিদিকে চোখ বুলিয়ে দেখে কোনো মানবের চিহ্ন নেই। ঝিঝি পোকা তাকে কেঁপে ওঠে সে, তবুও সাহস নিয়ে জোরে চিৎকার করে বলতে থাকে, টেম্বা, জনাথন, আমি এসে গেছি, তোমরা কোথায়? ঠিক তখনই চারপাশ থেকে বিকট শব্দে কেঁপে ওঠে স্টিফেন। স্টিফেন, স্বাগতম আমার হেডকোয়ার্টারে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর শুনে রাখো, তোমার ট্যাম্বা জনাথন বেছে নেই, বহু আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। সাব্বির কথাগুলো বলা শেষ করেই জোরে হেসে ওঠে। হাহা, সাব্বিরের এইরূপ হাসির শব্দে স্টিফেন ভয় পেয়ে যায়। দ্রুত গাড়িতে উঠতে যাবে তার আগেই কয়েকটা হাত এসে স্টিফেনকে চেপে ধরে। স্টিফেন দ্রুত কিছু একটা মুখে তুলতে নিবে তার আগেই ছো মেরে কেড়ে নেয় লুইস। তারপর বলে, না স্টিফেন, এত সহজে মারা গেলে হবে? তুই আমার কলিজার ভাতিজা আর ভাবির দিকে হাত দিয়েছিস। চল, বস দাঁড়িয়ে আছে। পশুর চেয়ে নির্দিষ্টভাবে পেটানো হয়েছে স্টিফেনকে। শরীরের সমস্ত জায়গা থেকে রক্ত চুপচুপ করে পড়ছে। এমন সময় ডাক্তার হেনকি একটা তরল নিয়ে এসে ঢেলে দেয় স্টিফেনের শরীরে। অমন স্টিফেন গলা কেটে ফেলা মুরগির মতো ছটফট করে গর্জন করে ওঠে, জ্বলে গেল, আমার শরীরে জ্বলে গেল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না, তোর খেলা শেষ। আমাকে মারলে তুই তোর স্ত্রী সন্তানকে ফিরে পাবি না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। পাগল, তুই হেডকোয়ার্টার থেকে বের হওয়ার সাথে সাথে আমার লোক তোদের পুরো হেডকোয়ার্টার খুঁজে 2 জন বন্দিকে মুক্ত করে এনেছে। তাদের দেখবি? লুইস, নিয়ে এসো তাদের। লুইস বাইরে থেকে 2 জনকে নিয়ে আসে ভেতরে। স্টিফেন 2 জনকে দেখেই বড় বড় ঢোকিলে আকুতি মিনতি করে বলে, এনরিকো ভাই, আমাকে মুক্ত করো। কমান্ডার বোল্ট, আমাকে মুক্ত করো। তাই তোকে মুক্ত করব? আমি আজ থেকে সাব্বির সাহেবের লোক। তিনি আমাদের বাঁচিয়েছেন। বস, আপনি কে শেষ করে ফেলুন। আমি জানি আপনার স্ত্রী সন্তান কোথায় আছে। আমি স্বয়ং নিজে নিয়ে যাব সেখানে।
সাব্বির চোখের ইশারা দেয় ডাক্তার হেনরির দিকে। তাকিয়ে ডাক্তার হেনরি ইশারায় বুঝতে পেরে এক বোতল এসিড স্টিফেনের শরীরে ছুঁড়ে মারতেই চোখের পলকে শরীর থেকে মাংস খুলে পড়ে যায়। আলাস্কার উদ্দেশ্যে সাব্বির, লুইস আর তাদের পথ প্রদর্শক হিসাবে এন্ড্রকি এবং বোল্ট প্রাইভেট জেট উঠে বসে। সাব্বিরের চোখে নিজের স্ত্রীর সন্তানকে ফিরে পাওয়া আশা। প্লেন টেক অফ করে এমন সময় বোল্ট সাব্বিরের সামনে এসে বসে বলে, বস, সারা জীবন অন্য কাজ করেছি, আজ একটা ভালো কাজের সুযোগ পেয়ে গিয়েছি। আপনাকে আলাস্কায় গিয়ে আমার বাসায় একদিন অতিথি হিসেবে থাকতে হবে। সাব্বির সম্মতি দিয়ে বলে, থাকবো বোল্ট, তবে আমি এখন সেসব নিয়ে ভাবছি না। আমার ভাবনায় এখন শুধু আমার স্ত্রী সন্তান। আমি যে কোনো মূল্যতে তাদের ফিরে পেতে চাই। বস, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ থেকে যেহেতু সবগুলো আগাছা পরিষ্কার করে ফেলেছি, আলাস্কায় গিয়েও আমরা সফল হব। নাও হতে পারে লুইস, চলো ঘুমাই, বহুদূর যেতে হবে। সাব্বির সিটে শরীর এলিয়ে দেয়। লুইস সজাগ হয়ে বসে থাকে আর বোল্ট ব্যথায় কাবু থাকায় সেও শরীর এলিয়ে দেয়। এনরিকো লুইসের দিকে তাকিয়ে বলে, ছেলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আলাস্কা বা ক্যারিবিয়ানদের সংমিশ্রণ। জি হ্যাঁ, আমার আম্মু ছিল আলাস্কার অধিবাসী আর আমার পিতা ছিল ক্যারিবিয়ান। তোমার চেহারা কালো হলেও তোমার চোখ দুটো সুন্দর। দীর্ঘজীবী হও ছেলে। ধন্যবাদ জনাব। আলাস্কার রাজধানীর জুনাওয়ে পৌঁছাতে 2 দিন লেগে যায়। এর মধ্যে বোল্ট খানিকটা সুস্থ হয়ে গিয়েছে। এয়ারপোর্টের যাবতীয় সব কিছু ফর্মালিটি পূরণ করে বের হয় 4 জন। তারপর এনরিকো এবং বোল্ট, তোমরা এখন করতে যাচ্ছ? আমার পিতা পুত্র আমাদের পরিবারের সাথে মিলিত হব এবং আপনাদেরকেও নিয়ে যাব। সেটা আপাতত করতে যেও না বোল্ট, তুমি বোকা নাও। ঠিক জানো স্টিফেন তোমাকে বন্দি করার কথা নিশ্চয়ই আলাস্কার হেডকোয়ার্টারে জানিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে তুমি যদি নিজের পরিবারের কাছে ফেরো, তারা জেনে যাবে। তখন হয়তো আমার স্ত্রী সন্তানকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। ডাক্তার এনরিকো সাব্বিরের পিঠে চাপড়িয়ে বলে, ভালো বলেছ বুদ্ধিমান ছেলে। তাহলে বলো কি করতে হবে আমাদের? আপনারা আমাদের সাথে চলুন, ছদ্মবেশ নিয়ে কিছুদিন আমাদের সাথে ঘোরাঘুরি করুন, যতদিন বোল্ট পুরোপুরি সুস্থ হচ্ছে। আর এদিকে লুইস আলাস্কার ওর সমস্ত পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করুক। না বস, এবার আর কাউকে প্রয়োজন নেই। আমি বুলেট স্নাইপার হিসেবে আপনার আশেপাশে ছায়ার মতো থাকব। আপনি নিশ্চিন্তে সব কাজ করতে পারেন। বলা যায় না কে শত্রু আর কে মিত্র। ভালো বলেছ লুইস, তবে তাই হোক। চলো, ক্ষুধা পেয়ে গেছে, কোনো একটা হোটেল থেকে খেয়ে নেই। দেখতে দেখতে 5 দিন কেটে গিয়েছে সাব্বিরদের আলাস্কার আশায়। বোল্ট পুরোপুরি রিকভার করে নিয়েছে। লুইস ও আলাস্কার গান শপ থেকে আধুনিক 2টো স্পাইপার গান কিনে এনেছে। বৃহস্পতিবার রাত 7টায় বোল্ট আর লুইসকে নিয়ে বের হয় সাব্বির। উদ্দেশ্য জুনাওয়ের সেই ডার্কোর 3তলা ফার্ম হাউসের হেডকোয়ার্টারে। বোল্ট সামনে থেকে লিড দিয়ে তাদের নিয়ে পৌঁছে যায় সেই বিল্ডিংয়ের সামনে। সাব্বিরের মন অস্থির হয়ে ওঠে। সে বাড়ির চারপাশ চক্কর কাটতেই বিশাল এক বাগানের সামনে এসে দাঁড়ায়। লুইস আর বোল্ট তাদের ঠিক জায়গায় পজিশন নিয়ে রেডি। শুক্রবার সকাল 6টা। অহনার আরিয়ান বেরিয়েছে বাগানে ঘোরাঘুরির জন্য। নিজ কোনোরূপ বাধা দেয়নি, কারণ সে নিশ্চিত ছিল অহনা কোথাও পালিয়ে যেতে পারবে না। ছেলে আরিয়ানকে কোলে নিয়ে আনমনে অহনা হাঁটতে হাঁটতে বাগানের শেষ প্রান্তে আসতেই কেউ তাকে চিরচেনা কণ্ঠে ডেকে ওঠে, অহনা, আমি এসে গেছি। থমকে যায় অহনা। থরথর করে কাঁপতে কাঁপতে পেছনে ফিরে তাকায় আর সাথে সাথে বিস্ময় নিয়ে বলে ওঠে, আমার ভালোবাসার, আমার কলিজা, আমার বাবুর বাবা, তুমি এসে গেছো? কেঁদে ছুটে আসতে নিবে অহনা, অমনি সাব্বির হাতের ইশারা তাকে থামিয়ে দেয়। তারপর ফিসফিস করে বলে, তুমি অপরাধী অহনা, ভীষণ অপরাধী। সেদিন যদি তুমি আমার কথা শুনে বাগানে না যেতে,
আজ এতগুলো মাস তোমাকে আমার থেকে দূরে থাকতে হতো না। আমার সেই 1 মাসের সন্তান পিতার আদরহীন এতগুলো দিন থাকতো না। অহনা কেঁদে ফেলে, অশ্রু ভেজা কণ্ঠে বলে, তুমি আমাকে শাস্তি দিও বাবুর বাবা, তবে আমাদের এখান থেকে নিয়ে চলো প্লিজ। সেই জন্যই ছুটে আসা প্রিয়তমা। অপেক্ষা করো, এসে যখন গেছি নিয়েই ফিরব। তবে এখন বলো, বাড়ির ভেতরে কজন আছে? আজ শুধুমাত্র একজনকে দেখেছি। আর কেউ নেই? না, 2-3 জন থাকতো, আজ একজনই আছে। কথা বলা শেষ হতেই কারো ছুটে আসার আওয়াজ পায় সাব্বির। দ্রুত বিল্ডিংয়ের পাশে লুকিয়ে পড়ে, ব্লুটুথ ফোনে ফিসফিস করে বলে, হেডশট না করে 2 পা এবং 2 হাতে শ্যুট করবে। ওকে বস। অহনা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে ছুটে আসে নিক্স, রাগান্বিত কণ্ঠে বলে, তোর খুব দেমাগ বেড়ে গেছে ডারবান। বুড়োর জন্য তুই এখনো অক্ষত আসিস, নয়তো তোর কি অবস্থা করতাম বুঝতেই পারতি না। জবাবে অহনা মুচকি এসে বলে, আর কিছু করতে পারবে না ভাই নিস্কন, তোমার খেলা শেষ। অহনার কথা বলা শেষ হওয়ার সাথে সাথেই দূর থেকে পরপর 4 রাউন্ড গুলি এসে আঘাত করে নিচের 4 হাত পায়ে। মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। ঠিক তখনই সাব্বির ছুটে এসে নিক্সের হাতে পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়ে কাঁধে তুলে নেয় তাকে। তারপর অহনার দিকে তাকিয়ে বলে, চলো বাড়ির ভেতরে এর ব্যবস্থাটা করি। না না বাবুর বাবা, ও বাড়িতে ঢুকবে না। ও বাড়ির সব কিছু এদের বস ড্রাগন দেখতে শুনতে পায়। সে আজ আসবে, তুমি লুকিয়ে পড়ো, ওর আসার সময় হয়ে গিয়েছে। সাব্বির অহনার কথা মতো দ্রুত নিজকে কাঁধে তুলে নিয়ে সরে পড়ে সেখান থেকে। আশেপাশে ঝোপঝাড় না থাকা সাব্বির নিক্সের দেহ প্লাস্টিকের ডাস্টবিনে ফেলে দেয় আর অপেক্ষা করতে থাকে আসল শিকারের। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সাব্বিরকে। একটা কালো রঙের বিডব্লিউ এসে দাঁড়িয়ে পড়ে ডার্কোর হেডকোয়ার্টারের সামনে এবং গাড়ি থেকে নেমে আসে একটা বিশাল দৈত্যকায় একটা লোক। মুখটা ঠিক গলিরাদের মতো। অহনা লোকটাকে দেখে সেদিকে এগিয়ে যেতে থাকে। সাব্বির আবারও ব্লুটুথ ফোনে ফিসফিস করে বলে, লুইস, পরপর যতগুলো পারো তত রাউন্ড গুলি একে করবে, তবে সাবধানে, হাতে পায়ে বাদে বুকে বা মাথায় যেন না লাগে। নো টেনশন বস, কাজ হয়ে গেল বলে। গাড়ি থেকে ডার্কোর প্রধান ডারবান নেমেই অহনার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, হা হা হা, তোমার স্বামী মারা গিয়েছে গত কিছুদিন আগে মেয়ে। অহনা মুচকি এসে বলে, তবে তুমিও মরতে প্রস্তুত হও। অহনার বলা কথাটা শেষ হওয়ার আগেই সাথে সাথে বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে গুলি এসে লাগে ডার্কোর প্রধান ডারবানের শরীরে। মুহূর্তের মধ্যে সে মাটিতে পড়ে যায়। সাব্বিরও দেরি না করে ছুটে আসে। সাথে স্নাইপার রাইফেল হাতে বেরিয়ে আসে বোল্ট এবং লুইস। ডারবান অচেনা লোকদের এগিয়ে আসে দেখেই হাতে থাকা রিংয়ে কামড় বসিয়ে দেয় আর বিজয়ের হাসি দিয়ে বলে, ওহে চোকরা, আমাকে তুই কিছুই করতে পারবি না। সাব্বির মুচকি এসে লুইসের হাত থেকে রাইফেলটা নিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করে ডারবানের মাথায়। গুলির শব্দে কেঁপে ওঠে আরিয়ান। সাব্বির থেমে যায়। কলি তুলে নেয়। সাব্বির ছেলেকে আদর করতে করতে লুইসকে বলে, ডাস্টবিনে নিক্স আছে, শেষ করে দিয়ে এসো। টানা 5 দিন বলদের বাসায় অতিথি হিসাবে থাকার পর সাব্বির স্ত্রীর সন্তান আর লুইসকে নিয়ে সোজা চলে যায় আমেরিকায়। ক্যালিফোর্নিয়ান বিশাল বড় এক ফার্ম হাউসে উঠে তারা। ফার্ম হাউসটা সাব্বিরের বাবা মারি। রাতে ছেলেকে বুকের উপর নিয়ে শুয়ে আছে সাব্বির। এমন সময় অহনা আরিয়ানকে সাব্বিরের বুকের উপর থেকে নামিয়ে দিয়ে সে নিজেই সাব্বিরের বুকের উপর শুয়ে পড়ে। অভিমানী কণ্ঠে বলে, আমি ভুল করেছি বলে এভাবে শাস্তি দিবে আমায় বাবুর বাবা? না, যা হবার হয়ে গেছে, ওসব ভুলে যাও প্রিয়। আচ্ছা গেলাম ভুলে। এখন বলো তো, ফার্ম হাউসের ওই যে কোনায় 2টো কবর, ওই 2টো কাদের কবর? তোমার শ্বশুর শাশুড়ির। সরি বাবু, আমি বুঝতে পারিনি। ওসব রাখো, এখন একটু আদর তো করো।
কতদিন তোমার আদর আমি পাইনি। অহনা মুখ ভেঙচি কেটে বলে। আদর জোর করে নিতে হয় বাবুর বাবা। সাব্বির হাসে, অহনাও হেসে ওঠে। তবে বাদশাহে জুনিয়র সাব্বির, সে হাসির বদলে কেঁদে ওঠে। সাব্বির অহনাকে সরিয়ে নেয় নিজের বুকের মাঝে আর ছোট্ট একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি অহনা। আমিও তো ভালোবাসি তোমায় বাবুর বাবা, অনেক অনেক ভালোবাসি।